কমলো জ্বালানি তেলের দাম, লিটারে ৬ টাকা কমেছে অকটেন ও পেট্রোল, ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব, সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। ছড়িয়ে পড়ছে রোগবালায়, মৃত্যু বেড়ে ৫৯। ত্রাণ নিয়ে কুমিল্লার পথে মির্জা ফখরুল। ৫ দিন পর ভারতের মেঘালয় থেকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পানলালা হস্তান্তর গ্রহণ করল পরিবার। মৃত্যুর কারণ নিয়ে কাটছে না ধোঁয়াশা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে গ্রামে বিলুপ্ত, জামালপুরের সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। জমি ফেরত চান ভুক্তভোগীরা, ব্যবস্থার আশ্বাস। এবং পোশাক শ্রমিকদের বেতন ভাতা দিতে সরকারের কাছে স্বল্প সুদের ঋণ চায় বিজিএমইএ। গভর্নরের কাছে চিঠি, সংকটে ঘুরে দাঁড়াতে ৫ ধরনের সহযোগিতার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দেশে কমলো জ্বালানি তেলের দাম, লিটারে ৬ টাকা কমিয়ে অকটেন ১২৫ টাকা আর পেট্রোলের দাম ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেল ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকেই কার্যকর হবে নতুন দর। খুলনায় এক বৈঠক শেষে একথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোক্তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনীতি, যার প্রভাব পড়েছিল দেশের জ্বালানি খাতেও। ধাপে ধাপে বেড়েছে দাম, এক লাফে পৌঁছে গিয়েছিল সাধারণ ভোক্তার নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জুলাইয়ে কমানো হয় দাম, তবে তা অতি নগণ্য, লিটার প্রতি মাত্র ১ টাকা। তাই দাম কমলেও ফেরেনি স্বস্তি। এবার আর হতাশা নয়, এক লাফে পেট্রোল ও অকটেনে ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা কমানো হয়েছে দাম। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। দেশের এই পরিস্থিতির মধ্যেও দাম কমানোয় মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোক্তাদের মাঝে। কেউ সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার দাবি তুলেছেন জ্বালানি তেলের মূল্য আরও কমাতে। এই নতুন সরকার হয়ে তো এই যে দাম কমলো, এই কারণে আমরা অনেক সন্তুষ্ট। যদি আরো কিছু কমানো যায় আর কি, তো আমাদের জন্য স্বস্তিকর। আরো কমাইতে হবে, কারণ 1 লিটার তেলে আমাদের ঢাকা শহরে যে জ্যামজট, যে পরিমাণে আমরা মাইলেজ দেওয়ার কথা, সেটা তো আমরা পাইতেছি না। এদিকে খুলনার খালিশপুরে রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, ধীরে ধীরে জ্বালানি তেলের মূল্য কমিয়ে ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসা হবে। ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, মানে ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। পুনর্নির্ধারিত এ দাম কার্যকর হবে শনিবার রাত ১২টা থেকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ খাতের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। খুলনার খালিশপুর নিউজপ্রিন্ট মিল এলাকায় ২০১৯ সালে ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৩ সালে যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। পাইপলাইনে গ্যাস এনে খুলনার এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার কথা বলে প্রকল্প করা হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি শেখ হাসিনা সরকার। এ কারণে প্রকল্পটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। শনিবার বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দিতেই এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো, কার স্বার্থে এখানে ৮,০০০ আর ৯,০০০ কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না।
তো এইটাই হচ্ছে আমাদের যে আমি যেটাকে বলছি উন্নয়নের ভ্রান্তি। 8,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প এখনও নির্মাণাধীন। চলতি বছর প্রথম ইউনিট চালুর কথা ছিল, তবে বিদ্যুৎ কেন্দ্রটির ওয়েবসাইটের সূত্র বলছে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে 2027 সাল নাগাদ। কোন ধরনের জ্বালানি দিয়ে এই কেন্দ্র চালানো হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার। পাইপলাইনে গ্যাস কিংবা বিকল্প অন্য কোনো উপায়ে জ্বালানির চেষ্টা করা হচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যায় গ্যাস আছে, সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা। প্রত্যেকটাই কিন্তু আগামীকালকে হবে না, আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে। তো সেটা করতেও 2-3 বছর লাগবে। বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনারও ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বিচারপতি মইনুল, প্রফেসর মুশতাক, ডক্টর জাহিদ হোসেন এবং বুয়েটের একজন অধ্যাপক, ওনার সঙ্গে এখনো আমি কথা শুরু করছি, কিন্তু কথাটা যেহেতু হয় না, তার নামটা আমি এখন বলতেছি না। তো ওনারা সবকিছু দেখবেন, দুর্নীতি এবং অনিয়মিত সেগুলো তারা খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পরিচালনায় নির্মাণাধীন প্রকল্পটির ভৌত অগ্রগতি 81% আর আর্থিক অগ্রগতি 46%। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার বন্যা পরিস্থিতির খবর। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগবালাই। পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যা কবলিত জনপদের ক্ষয়ক্ষতির পরিমাণও। এ পর্যন্ত মারা গেছেন 59 জন। এদিকে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো সরকারি বেসরকারি সহযোগিতার জন্য তাকিয়ে আছেন। এখনো বাড়ির সামনে হাঁটু পানি, নৌকা ছাড়া চলাচল করাই দায় দুর্গতদের। কিছু কিছু এলাকা থেকেই পানি নেমে গেলেও ঘরের বেহাল দশা। কাদা আর নোংরা পানিতে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় আতঙ্ক বেড়েছে সাপের। আমার বাড়ির অবস্থা তেমন ভালো না। দীর্ঘ 15 দিন আমরা পানিবন্দী। গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে আমরা বহুত বিপদে আছি। রাস্তাগুলোরও ভঙ্গুর দশা। সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। কোনো কোনো অঞ্চলে এখনো সড়কগুলো তলিয়ে। গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। খালগুলা সংস্কার করা, খনন করা করি। আমাদের এলাকাটার রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে এগুলো সংস্কার করা প্রয়োজন। বন্যা পরবর্তী যে পুনর্বাসন দরকার, যাদের মাটির ঘর আছে তাদের মাটির ঘরগুলো অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চাঁদপুরের শাহরাস্তির পূর্ব ও দক্ষিণাঞ্চলের জলাবদ্ধতা এখনো দূর হয়নি। সবজি ক্ষেত, ধানের বীজতলা ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে বন্যাত্মরা। ক্ষতি হয়েছে ফেনী শহরের ভোগ্যপণ্যের দোকানগুলো। টনকে টন গম ভিজে নষ্ট হয়ে গেছে। লোকসানের দুশ্চিন্তায় মাথায় হাত দোকানিদের। এর প্রভাব বাজারে পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। চর্ম, ডায়রিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে লক্ষ্মীপুরে বন্যার পানি যেদিক দিয়ে নামছে, নতুন করে সে এলাকাগুলোতে বাড়ছে দুর্ভোগ। মাছ, ফসল ফলাদি ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রচুর। পানি নেমে গেলে কিভাবে কাটবে ভবিষ্যৎ তা নিয়ে দুশ্চিন্তায় দুর্গতরা। পরিবার পরিজন নিয়ে বাঁচতে সরকারি সাহায্যের দিকেই তাকে নিম্ন আয়ের মানুষ। লক্ষ্মীপুর থেকে বানভাসী মানুষের দুর্দশা তুলে ধরছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন নিজামুদ্দিন। লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বেগম শামসুন নাহার 7 মাস আগে স্বামী মারা যাওয়ার পর 3 সন্তানকে নিয়ে যখন হিমশিম খাচ্ছিলেন তখনই বন্যার আঘাত। বানের পানিতে ভিটে মাটি ভেঙে যাওয়ায় বাঁশ দিয়ে ঠেকিয়ে রেখেছেন শেষ আশ্রয়স্থলটুকু। ছেলে দুগাছো করে হলে করে শিখের সার্কি মার্কি অন মেসো ভাত রান্ধি কারণে কার কাছে যায় আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। বন্যার পানি কমে যাওয়ায় বাড়ির সামনে খেলা করছিল অবুঝ 2 শিশু। তাদের বোঝার বয়স হয়নি কি ক্ষতি করে যাচ্ছে এবারের বন্যা। লক্ষ্মীপুর 10 নম্বর ওয়ার্ডের এই এলাকায় অন্তত 15টি পুকুর ছিল, যেগুলোতে মাছের চাষ করতেন অনেকেই। বন্যা পথে বসিয়েছে তাদেরও। পুকুর থেকে 10 লাখ টাকার মাছ চলে গেছে। এখানে 2টা পুকুর আছে, শেষ। আমার কিচ্ছু না, এখন সব শেষ হয়ে গেছে। প্রায় 20 হতে 25 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখন, এবং এরপরে আমার ঘরের মধ্যেও পানি ঢুকছে। 12 থেকে 15 লাখ টাকার মতন 3টা পুকুর পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। অনেকের থাকার শেষ আশ্রয়টুকু ভেঙে গেছে বানের পানিতে। প্রায় আপনার 50 একরের মতো জমি আছে। এই জমিগুলোর মধ্যে সম্পূর্ণ ধান ছিল। এই ধান সম্পূর্ণ পানি তলায় নিয়ে গেছে। শেষ
ফাঁক করতো না, গরমের মধ্যে ফাঁক করি আমরা। ফেনী নোয়াখালী থেকে ধেয়ে আসা বন্যার পানি লক্ষ্মীপুরকে ভাসিয়ে অনেক জায়গায় কমে গেলেও এখনো কিছু স্থান ডুবে আছে, কারণ পানি প্রবাহের পথগুলো নানা কারণে বন্ধ। কালভেট নাই, বাংটি ছোট ছোট বাংটি চুঙ্গা দিয়ে মানে পানি যাইতেছে, এগো থেকে মানে পানি নামতে দেরি। বিষয়গুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি তাদের। খালে পানি প্রবাহিত হওয়ার কথা, সেখানে উল্টো খাল থেকেই এখন পানি ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। শুধু এই খালটি নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালী, ফেনীতে যেখানে যেখানে যতগুলো খাল এবং নদী আছে তা দ্রুত খনন করার দাবি জানিয়েছে এলাকাবাসী। লক্ষ্মীপুর পৌরসভা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বিএনপির নামে কেউ ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কুমিল্লার লালমায়ের ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে একথা বলেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা নস্যাৎ করার চেষ্টা চলছে, জনতার মাঝে বিভেদ সৃষ্টি করে দেশ বিরোধী চক্রান্ত চলছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এর আগে তিনি বানভাসীদের খোঁজ খবর নেন। বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায়ও বিএনপি তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করতে অত্যন্ত সচেতন ভাবে আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। বন্যার সবশেষ অবস্থা জানাতে কুমিল্লা সদর উপজেলায় আছেন ইশতিয়াক আহমেদ এবং নোয়াখালী সোনাইমুড়িতে আছেন সাইফুল্লাহ কামরুল। আমরা সরাসরি প্রথমে যাব ইশতিয়াকের কাছে। কুমিল্লায় এখন পর্যন্ত 21 জন বন্যায় কিন্তু মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং বিশেষ করে যে সাপের কামড়ে 4 জন মারা গিয়েছে, তাছাড়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এবং বন্যায় ভেসে গিয়ে কিন্তু এই পর্যন্ত 21 জন মারা গিয়েছে আমরা জানতে পেরেছি কুমিল্লা জেলা জুড়ে। যদি জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা যে 22 আগস্ট অর্থাৎ কুমিল্লা বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরিয়া গ্রামে গোমতী বাঁধ ভাঙে, সেই বাঁধ ভাঙার কারণে একেবারে প্লাবিত হয় কুমিল্লা 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা। তার পাশাপাশি ফেনীর যে বন্যার প্রভাব, সেখানেও কুমিল্লা জেলা জুড়ে বন্যার প্রভাব পড়েছে, এবং সেখানকার মনোহরগঞ্জ, নাঙ্গলকোট এবং বিশেষ করে যে বলা যায় 14 গ্রামে 3টি উপজেলা কিন্তু বেশ প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি কুমিল্লা জেলা জুড়ে এখন পর্যন্ত কৃষি খাতে প্রায় 850 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে 65,000 হেক্টর ফসলের জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তার পাশাপাশি যে গবাদি পশু খামার রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় 310 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম যিনি পানি সম্পদ কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তার কাছে যে প্রাপ্ত তথ্য অনুযায়ী 310 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন্যার পানি কমার পর একেবারে স্পষ্টভাবে বলা যাবে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি আমাদেরকে জানাবেন। আমরা কথা বলেছিলাম বিশেষ করে যে সড়ক বিভাগের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই বন্যার কারণে কুমিল্লা জেলা জুড়ে প্রায় 100 কিলোমিটার রাস্তা ধুমড়ে মুচড়ে গিয়েছে, ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। এবং আমরা কথা বলেছিলাম বিশেষ করে যে মৎস্য অধিদপ্তর রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত মৎস্য যে খাত রয়েছে সেখানে প্রায় 400 কোটি টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। যদি বলা যায় যে সবকিছু মিলিয়ে কুমিল্লাতে এখন পর্যন্ত যে তথ্য আছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে, তারা বলছেন যে 1600 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার প্রভাবে। আমরা জানতে পেরেছি যে কুমিল্লা যে বন্যার পানি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে, তবে বিশেষ করে যে উপজেলা এবং যে পৌরসভা যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে রাস্তার থেকে পানি কমেছে, তবে গ্রামে কিন্তু এখনো পানি অবস্থান করছে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে 12 লক্ষ মানুষ কিন্তু এর মধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং আমরা খবর নিয়েছি বুড়িচং উপজেলা, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা, দেবিদ্বার উপজেলা যে কারণে যে গুমতি ভাঙনের ফলে যেসব উপজেলাগুলো প্লাবিত হয়েছে, তারাও বলছে যে এখন পর্যন্ত কিছু কিছু এলাকায় যেখানে গলসমান পানি ছিল সেখানকার হাঁটু সমান গমর সমান নেমে এসেছে, এবং যেখানে কমর সমান পানি ছিল সেখানে হাঁটু সমান নেমে এসেছে। অর্থাৎ বলা গেলে এখনো কিন্তু পানি মুক্ত হয়নি কুমিল্লা জেলা। এই ছিল আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে নোয়াখালীতে আছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমরা নোয়াখালী সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার
নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামের, এই গ্রামের পাশে নাটেশ্বর, গোসকামতা, মির্জানগর সহ প্রতিটি গ্রামের অবস্থা একই দৃশ্য। এখানে প্রতিটি বাড়িতে মানুষ শূন্য, সবগুলো মানুষ এখানকার স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে, কারণ এই কয়দিনের বন্যায় এই মানুষগুলো তারা আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্রে নিয়েছে। নোয়াখালীর 8টি উপজেলা, 7টি পৌরসভা সহ এই সোনাইমুড়ি উপজেলার 10টি ইউনিয়ন, 1টি পৌরসভার প্রতিটি গ্রামে প্রতিটি বাড়িতে পানি উঠেছে। পানির কারণে এখানকার মানুষ তারা তাদের বসত বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এখানে গত 3 দিন বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা পানি কমলো, কিন্তু মানুষগুলো তাদের বাড়িঘরে ফেরার মতন কোনো অবস্থা এখনো হয়নি। এর মধ্যে পানিবাহিত রোগের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। আর অন্য একটা বিষয় হলো যে একটু পানি কমার কারণে কিন্তু এখানকার যে মানুষগুলো তাদের বাড়িঘর রেখে আশ্রয় কেন্দ্রে গেছে, তাদের বাড়িঘরগুলো অরক্ষিত রয়েছে। অথচ এই কয়েকদিন থেকে কোনো পুলিশের যে পেট্রোলিং থাকে, সেই পেট্রোলিং মানে পুলিশ কোনো তৎপরতাই নেই। পুলিশ অনেকটা তাদের থানাতেই অবস্থান করে। এখানকার যে যারা অধিবাসীরা আছেন তারা আশঙ্কা করতেছেন যে এইভাবে অরক্ষিত থাকলে চুরি ডাকাতি হয়ে তাদের বসদের মালামালগুলো নিয়ে যেতে পারে। সেই জন্য তারা দাবি করতেছে যে 9টি নোয়াখালী যে 9টি থানা আছে, সেই থানার পুলিশগুলো যাতে করে আগের মতো পেট্রোলিং এর ব্যবস্থা করে, তাহলে তারা অনেকটা তাদের সম্পদ নিরাপত্তা থাকবে। আর অন্যদিকে নোয়াখালী প্রায় 1300 আশ্রয় কেন্দ্রের যে 2.5 লক্ষ মানুষ আছে, বসবাস করছে, তারা একটা অজানা আতঙ্কে আছে যে আগামী কয়েকদিন পরে যে পূর্ণিমার জোয়ার হবে, সেই জোয়ারে এই বন্যার পানি আরো বৃদ্ধি পেতে পারে, আরো ক্ষয়ক্ষতি হতে পারে। সেই জন্য তারা এক ধরনের আতঙ্কে আছে। এছাড়া নোয়াখালীর যে সমস্ত হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে অসংখ্য রোগী ভিড় করতেছে, বিশেষ করে ডায়রিয়া রোগী এবং ডায়রিয়া রোগী, জ্বরের রোগী এরাই সবচেয়ে বেশি। সেই জন্য এখানে প্রায় 124টি মেডিকেল টিম কাজ করতেছে সরকারিভাবে এবং 16টি বেসরকারি করেছে। এখানে নোয়াখালীতে ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন সংগঠনের ত্রাণ সংস্থাগুলো ত্রাণ বিতরণ করতেছে। এই ছিল নোয়াখালীর সোনাইমুড়ির মির্জানগর থেকে আমার কাছে সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম নোয়াখালী এবং কুমিল্লা থেকে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে মতবিনিময় করে একথা বলেন তিনি। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে, যথাযথভাবে যাতে পুনর্বাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই উদ্যোগ মন্ত্রণালয় গ্রহণ করবে। জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে, সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করেই হবে, যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে, এগুলি যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছিলেন বা আলাপ আলোচনা করে যাচ্ছিলেন, সে ধারাবাহিকতায় আজকেও কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি আলাপ আলোচনায় বসেছেন। এখন থেকে অল্প কিছু সময় আগে বেশ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে। বিশেষ করে যদি জানাতে চাই, এখানে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ মোট 7টি রাজনৈতিক দল এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় রয়েছে এবং এরপর ধাপে ধাপে আরও কয়েকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি, গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে পারে। তবে এখন যেহেতু আমরা যেটি জানি যে খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যমুনায় রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করার জন্য, এবং এই সংলাপে কিন্তু যে তারা বিভিন্ন ধরনের তাদের যে প্রস্তাবনা সেটি তুলে ধরবেন এবং খেলাফত মজলিসের তরফ থেকে 7 দফা প্রস্তাবনা তুলে ধরা হচ্ছে
এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এইসব সংস্কারের মধ্যে, এইসব প্রস্তাবের মধ্যে রাষ্ট্র কাঠামো, সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন পুনর্গঠন, স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার, প্রশাসনিক সংস্কার, অর্থ ব্যাংক ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও আইনি সংস্কার সহ বিভিন্ন বিষয়াশয় কিন্তু যে রাজনৈতিক যে এই ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো এসেছে তারা তাদের যে প্রস্তাবনার মধ্যে তুলে ধরছে, এমনটি কিন্তু আমাদেরকে দলগুলোর তরফ থেকে জানানো হয়েছে। এবং এখানে যে কথাটি বলা হচ্ছে, যেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যেই দাবিটি তোলা হচ্ছে, যেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে যেন ভারসাম্য হয়, কোনো প্রধানমন্ত্রী যেন দুইবারের বেশি যেন নির্বাচিত না হন, তারপর যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই ধরনের বেশ কিছু সংস্কার প্রস্তাব কিন্তু এই ইসলামী দলগুলোর তরফ থেকে তোলা হচ্ছে। তবে এই সংলাপে যাওয়ার আগে কয়েকজন নেতার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা আসলে যে কথাটি বলছেন যে তারা এই সরকারকে যৌক্তিক সময় তারা দিতে চান সংস্কারের জন্য, এবং সেটি করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা, সেটির দাবি তারা জানাবেন। তবে নির্বাচন আয়োজনের আগে যেন সংস্কার প্রস্তাবগুলো হয়, সেই যৌক্তিক সময় তারা দিতে রাজি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন যুক্ত হয়েছিলেন যমুনার সামনে থেকে। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হওয়া সাবেক ছাত্রলীগ ইসহাক আলী পান্নার মরদেহ হস্তান্তর করেছে দেশটির পুলিশ। সিলেট সীমান্তে লাশ বুঝে নেন স্বজনরা। গত ২৬ আগস্ট মেঘালয়ের একটি সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায় শ্বাসরোধে হত্যা করা হয় পান্নাকে। ভারতের মেঘালয় রাজ্যে উদ্ধারের ৬ দিন পর ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলী খান পান্নার লাশ বুঝে পেলেন স্বজনরা। এর আগে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রক্রিয়া শেষে শনিবার সকালে মরদেহ গ্রহণ করেন নিহতের ভাতিজা কামরুজ্জামান খান নাবিল। একটা জিডি এগেইনস্টে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়তে আবেদন করি যে আমি এরকম একটা ঘটনা জানি যে এরকম আমার চাচা ওখানে আছে, আমাকে তাকে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে যাতে হেল্প করা হয় তার বডিটা বাংলাদেশে ফেরানোর জন্য। মরদেহ হস্তান্তরের সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ জানায় তদন্তের পাশাপাশি পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণে ভারতের পাশাপাশি কাজ করবে বাংলাদেশ। এখানে আমরা যে লাস্ট কফিনটি পেয়েছি সেটি তার যে আত্মীয় স্বজন আছে তাকে এটি হস্তান্তর করা হয়েছে, এবং আমাদের আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই মোতাবেকই আমাদের কার্যক্রম এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। ইন্ডিয়ান যে পুলিশ, বিজিবি, তাদের যে আছে আপনার বিএসএফ আছে, আমাদের বিজিবির মাধ্যমে আমাদের এই যে প্রসার আছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমি ওসি গোয়েনঘাট, আমরা সম্মিলিতভাবে রিসিভ করেছি, কোনো সমস্যা হয় নাই। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ইসহাক। ভারতীয় গণমাধ্যমের খবর, মেঘালয়ের সীমান্তবর্তী একটি সুপারি বাগান থেকে ২৬ আগস্ট উদ্ধার করা হয় তার লাশ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে অন্তর্বর্তী সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া চিঠিতে ঋণ ছাড়াও সংকট উত্তরণে আরও ৪ ধরনের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বমন্দা পরিস্থিতিতে গত ২ বছরের বেশি সময় ধরে সংকটে ভুগছিল দেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা। বিজিএমইএ নেতারা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় অনেক অর্ডার চলে গেছে প্রতিযোগী বিভিন্ন দেশে, এমনকি আগের অর্ডারের অনেক পণ্য বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হয়েছে। তো এই অবস্থায় আসলে আমরা সরকারের সবসময় নীতি সহায়তা আমরা চাই। আন্দোলন ও কারফিউ ঘিরে জুলাই মাস থেকে চরম সংকটে পড়ে পোশাক খাত। সরকার পতনের পর একে একে খুলেছে সব কারখানা। তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনেক গার্মেন্টস মালিক সংকটে পড়েছেন বলে দাবি বিজিএমইএর। আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তির কারণে এই ইমেজ সংকট আমরা কাটিয়ে উঠব। এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ৫ ধরনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আরএমজির এলসি হয় কিন্তু ইসলামী ব্যাংকে, ওটা যাতে চালু করা হয়। দেশের ৮টি ইপিজেডের ৬০০ গার্মেন্টস কারখানা ছাড়াও ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে ২১০০টি, আর চট্টগ্রামে রয়েছে ৪৬৪টি গার্মেন্টস। চলতি বছরের ৮ মাসে অন্তত ২ মাস উৎপাদন বন্ধ ছিল
গার্মেন্টস কারখানায়। আর এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনার কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। জামালপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে শতাধিক মানুষের ঘরবাড়ি ভেঙে জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে। এতে একটি গ্রামে বিলুপ্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং তার অনুসারীদের বিরুদ্ধে। সরকার পতনের পর জমি ফেরত পেতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2013 সালে জামালপুর শহরের নয়াপাড়া 5 রাস্তা মোড় এলাকায় গড়ে ওঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়। 2019 সালে ব্রহ্মপুত্র নদীর পাড় নাওভাঙাচর এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার পতনের পর নাওভাঙাচরের জমির মালিকরা তাদের দখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, মির্জা আজমের নির্দেশে জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ওরফে সানুর তত্ত্বাবধানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারধর, মিথ্যা মামলায় হয়রানি, এমনকি অত্যাচার, নির্যাতন করে জমিগুলো দখল করে। যারা জমি ছাড়েনি তাদের উপর করা হতো মানসিক ও শারীরিক নির্যাতন, এমনকি পুলিশের মাধ্যমে করা হতো ব্যাপক হয়রানি। তোমরা যদি না যাও তোমার পুলিশ দিয়ে থানা নিয়ে যাম গা, বুঝছেন? এরকম করে আঙ্গর বয় দেখাইছে। এই যে বাড়ি ঘরগুলি দেখেন সব উনি ভাঙ্গিয়া কি করছে, বেকু দিয়ে ঘরে ধরে তো মাটি ফেলাইছে। বাড়ি ঘরগুলি ভাঙচুর করলো। ভাঙচুর করার পরে মনে করেন যে কোনো খরচপাতি বা মাটি কাটা ঘর বাড়ি কোনো কিছু জানাবে আর ভয় দিয়েছে যে আমরা যদি না সরেন আমরা পুলিশ দিয়ে ধরে নেব। যে অনতিবিলম্বে আমাদের ব্রহ্মপুত্রের যে মূল ধারা, এই ধারাটাকে প্রবাহিত করার জন্য এই যে মাটির পাহাড় গড়ে তুলেছে সেটাকে অপসারণ করে ফেলা, যে সমস্ত গরিব মানুষের জমি দখল করেছে তাদের জমি ফেরত দেওয়া। তবে জেলা প্রশাসক বলছেন, লিখিত অভিযোগ পেলে জমি দখলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা। যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নাওভাঙাচর গ্রামটিতে প্রায় 40 বছর ধরে 1200 মানুষের বসবাস। সময় সংবাদ, জামালপুর। সরকার পতনের পর জনরোষে পড়ার শঙ্কায় গা ঢাকা দিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও 14 সদস্য। এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা দেখা দিয়েছে। এদিকে 24টি খাতে নিয়োগ, বদলি ও উন্নয়ন প্রকল্পে বিপুল টাকা লোপাটের অভিযোগ তাদের বিরুদ্ধে। দুর্নীতিতে জড়িতদের বিচার দাবি সুশীল সমাজের। মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত খাগড়াছড়ি পার্বত্য পরিষদ, ব্যস্ততম এই অফিসে এখন শুনশান নীরবতা। শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষে পড়ার আশঙ্কায় জেলা পরিষদের চেয়ারম্যান ও 14 সদস্য সবাই গা ঢাকা দিয়েছেন। কর্মকর্তা কর্মচারীরা রুটিন মাফিক অফিস করলেও নেই কর্মচঞ্চলতা। প্রভাবশালী দলীয় নেতাকর্মীদের আনাগোনাও চোখে পড়ে না। চেয়ারম্যান ও সদস্যরা না থাকায় পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত 24টি খাতের কাজ ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেছেন পরিষদের কর্মকর্তারা। টাইম মতো অফিস করি, কিন্তু আমাদের জেলা পরিষদে কোনো চেয়ারম্যানও নাই, কোনো সদস্য নাই। জনসাধারণ কমাইয়ে কার্যক্রম ওইভাবে কম, যেগুলা মনে করেন আমাদের চেয়ারের মধ্যে থাকে সেগুলা পরবর্তী নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করতে পারবো। অফিসটা শুধু কর্মকর্তা কর্মচারীদের তারাই পরিচালিত হয় না, এখানে যে জনপ্রতিনিধি আছে আমাদের ছাড়া তো সব কাজ কমপ্লিট হয় না। এদিকে গত 15 বছর টানা ক্ষমতায় থাকায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে খাদ্যশস্য লোপাট, সরকারি জমি দখল, টেন্ডারবাজি, অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যুব উন্নয়ন সহ বিভিন্ন খাতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। হাজার কোটি টাকা আত্মসাৎ ও বাড়ি গাড়ি সহ সম্পদের পাহাড় গড়েছেন তারা। তদন্ত সাপেক্ষে এসব অপরাধে জড়িতদের বিচার দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জেলা পরিষদে যে লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ হয়েছে সেইগুলো তদন্ত হওয়া উচিত। নির্বাচন না হওয়ার কারণে জনপ্রতিনিধি দোষী, স্বচ্ছতার মাধ্যমে জনপ্রতিনিধি না আসার কারণে এখানে বেহাল দশা হয়েছে। ভাবতে হবে এটাকে কিভাবে আমরা এখানে
একটা ডাইনামিক নেতৃত্ব নিয়ে আসতে পারি, যে নেতৃত্ব আসলে আমাদের এই অঞ্চলের যে উন্নয়নকে নিয়ে সঠিকভাবে ভাবে। পাহাড়ে বসবাসকারী মানুষের ভাগ্য উন্নয়নে 1989 সালে 25 জন নির্বাচনের মাধ্যমে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠিত হয়। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর নাম পরিবর্তন করে পার্বত্য জেলা পরিষদ করা হয়। সময় সংবাদ, খাগড়াছড়ি। 4 মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে কাল। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পল্লীতে। নিষেধাজ্ঞার সুফল পাবেন মৎস্যজীবীরা, বলছেন কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নৌকা ও জাল মেরামতের কর্মব্যস্ততা জেলেদের। আর মাত্র একদিন পরেই ফের মাছ ধরার উৎসবে মাতবেন তারা, তাই তো এমন প্রস্তুতি। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় 4 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার 31 আগস্ট মধ্যরাতে। রোববার সকাল থেকে মাছ শিকারে আবারও হ্রদে যাবেন মৎস্যজীবীরা। গর্জন নিয়ে ব্যবসা বাণিজ্য নামাইলে মনে করি, আশা করি ভালো পরিস্থিতি ভালো হবে, মাছ টাছ ভালো হবে। বুট নৌকো সবগুলো লেটে করে অনেক টাকা খরচা হয়েছে। আশা যে প্রস্তুতি নিচ্ছি যে মাছ মারার কষ্ট করে 4 মাস চলছি। এখন কল্লাই দিলে আর কি মানে একটু কষ্টটা একটু ইয়ে হবে আর কি, কমবে আর কি। জালগুলো ওগুলো ছিল মেরামত রেডি করছি, এখন বাদ বাকি তো উপরালা। পানিও ভালো বাড়ছে, যে আমরা আশা করতেছি যে এবার আমরা ভালো মাছ মারবো। নৌকা ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরবেন জেলেরা। এতে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরবে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে। এমন আশা নিয়ে মাছ অবতরণ এবং পরিবহন সংশ্লিষ্টরাও নিয়েছেন প্রস্তুতি। ট্রান্সপোর্ট যেগুলো মাছ পরিবহন করার জন্য প্রয়োজন এবং আমরা সেগুলো প্রস্তুতি নিয়েছি। ব্যবসায়ীরা আশা করতেছি মাছ ভালো ধরা পড়বে এবং বাজারও ভালো পাবো। 2 দফা বন্ধ বাড়াই দেওয়া, মাছও একটু বড় হয়েছে, সাবিলা মাছ বা কেসকি মাছ বড় হয়েছে। পানিটা যাক এখন ফুল হয়েছে, আশা করা যায় ব্যবসা ভালো হবে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনার বেড়ে ওঠা নিশ্চিতে 25 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত মাছ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা। এর সুফল পাবেন মৎস্যজীবীরা, আশা বিএফডিসি কর্তৃপক্ষের। লক্ষ্যমাত্রা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 26,000 জেলে। এছাড়া অবতরণ কেন্দ্র এবং মাছ পরিবহনে যুক্ত প্রায় 1,500 শ্রমিক। সময় সংবাদ, রাঙামাটি। জুম ধানের ফলন না হওয়ায় খাদ্য সংকটে বান্দরবানের দুর্গম এলাকার শতাধিক পরিবার। ভাতের পরিবর্তে বাঁশকড়ল, জুমের আলু ও ফল খেয়ে দিন কাটছে তাদের। বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে ম্রো সম্প্রদায়ের বসবাস। খাদ্যের জন্য জুমের ফসলই একমাত্র ভরসা তাদের। বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে জুমের ধান, আবার চলতি বছরেও ফলন হয়নি ভালো। এতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে ম্রোপাড়ায়। পায়ে হেঁটে বা নৌকায় করে ম্রোপাড়ায় যেতে সময় লাগে কমপক্ষে 2 থেকে 3 দিন। দুর্গম পথের কারণে শহর থেকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে বহন করে নিয়ে আসাটাও দুঃসাধ্য। ভাতের বদলে বাঁশকুড়ুল, জুমের আলু ও ফল ফলাদি খেয়ে কষ্টে দিনাতিপাত করছেন পাড়ার বাসিন্দারা। খুব অভাব সমস্যা আছে, বাঁশকুড়ুল সিদ্ধ করে খায়, কষ্ট করে এটা থাকে। 1 সপ্তাহ হয়ে গেছে বাঁশকুড়ুল খাইছি। এখন নতুন জুম মাঝে পাওয়া যায় না ধান, এই জন্য অনেক দুঃখী পড়ছি। বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না, এদের অনেকের কষ্ট, ওষুধ পায় না। এখানে হচ্ছে অসুস্থ বেশিরভাগ মানুষ। এদিকে খাদ্য সংকটের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গম এলাকায় চাল পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে বেশ কিছু পরিবার রয়েছে যেখানে খাদ্য ঘাটতি রয়েছে। তো আমরা গতকালকে আমরা সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আজকেই দুপুরের পরে 2টি বোটে করে 1 মেট্রিক টন চাল আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। স্থানীয় রেমাক্রি ইউনিয়নের ম্যানহাট ম্রোপাড়া, বুলু ম্রোপাড়া, টাংখোয়াই ম্রোপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় বসবাস করেন 64 পরিবারের শতাধিক বাসিন্দা। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
কমলো জ্বালানি তেলের দাম, লিটারে 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল, ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব, সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ, ছড়িয়ে পড়ছে রোগবালায়, মৃত্যু বেড়ে 59। ত্রাণ নিয়ে কুমিল্লায় মির্জা ফখরুল। এবং 5 দিন পর ভারতের মেঘালয় থেকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পানার লাশ হস্তান্তর, গ্রহণ করল পরিবার। মৃত্যুর কারণ নিয়ে কাটছে না ধোঁয়াশা। এই ছিল সময় সংবাদে। এরপর থাকছে আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।